সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপের সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় বেগম খালেদা জিয়া সংকটপন্ন অবস্থায় আছেন এবং রাজনীতি, দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। স্টুডিওতে আমার সঙ্গে আছেন সম্মানিত দুজন অতিথি, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন নাজিম উদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য, বিএনপি, আপনাকে স্বাগত জানাই। আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, স্বাগত এই আয়োজনে। শুভেচ্ছা। জনাব নাজিম উদ্দিন আলম, আপনার কাছে আসি। এই যে সকলের ভালোবাসা, এতটা সম্মানের সাথে একটা অন্যরকম জীবন যাপন করে এসেছেন গত 8টা বছর, অনেক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তিনি গিয়েছেন, তাকে বলা হচ্ছে যে আপসীর নেত্রী, তার বেঁচে থাকাটা সকলেরই ভীষণ রকম কাম্য। এটি নিয়ে আসলে আপনি কি বলতে চাইবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক বিশিষ্ট সাংবাদিক মাহবুব আজিজ ভাই এবং এটিএন নিউজের সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনি ঠিকই বলেছেন যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে থাকাটা খুবই জরুরি। এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট এবং নির্বাচনের রোডম্যাপ চলে আসছে। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার সুস্থতা খুবই আমাদের কাম্য। গোটা জাতি, গোটা দেশবাসী আজকে উৎকণ্ঠা উদ্বিগ্নের মধ্যে আছে। এটার পিছনে কারণ হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য ইতিহাস এবং তার যে ব্যক্তিত্ব, তার যে আপসীর নেতৃত্ব, তার মানে জনগণের প্রতি যে তার ভালোবাসা এবং এই দেশের প্রতি যে ভালোবাসা, এটার অনেক উদাহরণ, অনেক প্রমাণ, অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন ধরেন, আমাদের নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক জনতা এরশাদ ক্ষমতায় আসার পরে 82 থেকে 90 আপসীনভাবে সংগ্রাম করেছেন। দীর্ঘ 9টি বছর সংগ্রাম করে উনি নেতৃত্ব দিয়ে এবং এই দলকে এগিয়ে নিয়েছেন এবং ক্ষমতায় এনেছেন। বিএনপিকে প্রথম 90 সালে গণঅভ্যুত্থানের পরে তার নেতৃত্বে আমরা গণঅভ্যুত্থান করেছিলাম এবং পাশাপাশি আওয়ামী লীগ কিন্তু আপোষ করেছিল এরশাদের সাথে এবং জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হয়েছিল। চট্টগ্রাম লালদিঘির ময়দানে উনি বলেছিলেন, শহীদের রক্তের সাথে যারা বেঈমানি করবে তারা জাতীয় বেঈমান হিসাবে চিহ্নিত হবেন এবং আত্মস্বীকৃত জাতীয় বেঈমান হিসাবে 86 সালে নির্বাচিত এরশাদের সাথে গিয়েছিলেন। ফলে বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ আপসীর নেত্রী হিসাবে 91 সালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিলেন। পরবর্তীতে অনেক ইতিহাস, 96 সালে জামাত ইসলাম, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করা হয়েছিল, যদিও সংবিধানে সেটা ছিল না। নেত্রী 96 সালে নির্বাচনে গিয়ে জনগণের দাবির প্রেক্ষিতে উনি কিন্তু তত্ত্বাবধায়ক, আমিও এমপি ছিলাম, সেই পার্লামেন্টে আমরা পাশ করেছি, সংবিধানের সংশোধন করে পাশ করে পার্লামেন্টে। তারপরে আমরা আমাদের নেত্রী আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ, বিডিআর তাদেরকে ব্যবহার করে নাই, ক্ষমতায় থাকতে চায় নাই, দীর্ঘায়ু করতে চায় নাই, আওয়ামী লীগ যেভাবে করেছে। ফলে উনি ক্ষমতা হস্তান্তর করলেন। পরবর্তীতে 12ই জুন আবার নির্বাচন হলো, সেখানে আমি নির্বাচিত হয়েছিলাম। বেগম খালেদা জিয়া অপোজিশন লিডার হিসাবে আসলেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তো আপনি লক্ষ্য করবেন যে লক্ষণীয় এটা যে দেশের প্রতি তার যে দরদ, উনি যে মেশিনারিজগুলো ব্যবহার করে নাই যেটা আওয়ামী লীগ করেছে, তো সেটা একটা দৃষ্টান্ত। তারপরে আপনি লক্ষ্য করবেন যে 2001-এ আবার বেগম খালেদা জিয়া উনি প্রধানমন্ত্রী হয়েছেন। 2006-তে আবার 111 হলো। 111-এর সময় ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেব বলেছিলেন যে আপনি বিদেশে রাজকীয়ভাবে থাকবেন, সৌদি আরবে যান, আপনার 2 ছেলেকে এয়ারপোর্টে আপনার বিমানের 2 পাশের সিটে দেওয়া হবে। বেগম জিয়া বললেন যে না, আমি বিদেশে যাব না, আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশ, আমার জন্ম হয়েছে বাংলাদেশে, আমার মৃত্যু হবে বাংলাদেশে। এবং উনি কিন্তু যান নাই। উনি যান নাই বলে এর আগে কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কিন্তু চলে গিয়েছেন, উনি কিন্তু চলে গেছেন। যেহেতু বেগম খালেদা যান নাই, উনি আবার পরে ফেরত আসছেন। বেগম খালেদা জিয়া না যাওয়ার কারণে কিন্তু উনি ফেরত আসছেন। তো এটা আপনি লক্ষ্য করবেন যে উনি তার 2 সন্তানের প্রতি এবং তার নিজস্ব ভোগ বিলাসের কথা চিন্তা না করে এই 18 কোটি মানুষের কথা চিন্তা করে উনি যান নাই, আরামাইশ চিন্তা করেন নাই। 2018 সালে শেখ হাসিনা, আপনি দেখেন যে 2008 সালে নির্বাচন হলো, সেটাও একটা
আপনার পরিকল্পিত নির্বাচন ছিল, হ্যাঁ, এবং ষড়যন্ত্রের নির্বাচন ছিল। তারপরে 2014 সালে আমরা নির্বাচনে যাই নাই, সেখানে তারা একতরফা নির্বাচন করলো। আপনার 154টা আসন তারা আগেই ঘোষণা দিল। তো সুতরাং প্রত্যেকটা নির্বাচন একতরফা হলো। 2018-তে আমরা গেলাম সকলের দাবির প্রেক্ষিতে, বিদেশিরা বলেছেন ঠিক আছে সব গেলাম, যাই দেখলাম যে দিনের ভোট রাতে সম্পন্ন করলো। এতে করে জাতি আরও দেখলো যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, একতরফা নির্বাচন তারা করে, তারা রামরাজত্ব কায়েম করে। এবং 24 সালেও দেখেন আমরা নির্বাচনে গেলাম না, যেহেতু তার অধীনে সুষ্ঠু ভোট হতে পারে না, আমিডামি নির্বাচন হলো। 17টি বছর আমরা প্রত্যেকটা ইনস্টিটিউশন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিল। ফলে বেগম খালেদা জিয়া 18 সালে তাকে অফার দেওয়া হয়েছিল যে আপনি অপোজিশনে আসেন, আপনাকে মুক্ত করে দেই। উনি কিন্তু সেটা আপোষ করেন নাই। তো এই যে বিষয়গুলো আপনি খুবই লক্ষণীয়, এগুলো দৃষ্টান্ত। ফলে উনি জেল কারাবরণ, যদিও তার মামলাটা উদ্দেশ্যমূলক, 2 কোটি জায়গায় 10 কোটি টাকা কিন্তু এখনও ব্যাংকে আছে, একটা টাকাও তসরুপ করেন নাই। উদ্দেশ্যমূলকভাবে তা মিথ্যা মামলা দিয়ে তাকে আপনার মানে একটা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছিল। আজকে দেখেন 18 সালে যদি সেই সাজাটা না হতো, তাকে যদি জেলে না নেওয়া হতো, আজকে আমাদের নেত্রীর যে সবচেয়ে বড় সমস্যা ছিল লিভার সিরোসিস, এটা কিন্তু আপনার জানেন। এইবার 24 সালে মুক্ত হওয়ার পরে তাকে লন্ডনে যাওয়া হলো। তার প্রিয় সন্তান, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, তিনি ওখানে চিকিৎসা করার ব্যবস্থা করেছিলেন, কিন্তু তার বয়সের কারণে লিভার ট্রান্সপ্লান্টটা হলো না। তার ওইটা খুব জরুরি ছিল। কিন্তু 18 সালে যদি এই প্রবলেমটা হতো, 18 সালে যদি জেলে না যেত, তাকে যদি কারাগারে না রাখা হতো, তাহলে কিন্তু ওই বয়সে চিকিৎসা পাওয়ার সম্ভাবনা, ওই বয়সে কিন্তু তার ওই চিকিৎসাটা হতো। কাছ থেকে একটু আসতে চাই, আজকে আমরা উদ্বিগ্নের মধ্যে আছি, আজকে তার কি অবস্থার ভিতরে তাকে ঠেলে দেওয়া হয়েছে। সুতরাং আজকে আমরা নিবিড় পর্যবেক্ষণে আছে এবং আশা করি মানুষ, এদেশের মানুষ দোয়া করছে এবং সকল রাজনৈতিক মানে দলমত নির্বিশেষে সবাই দোয়া করছে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ এবং তাদের পরিবারের সকলে, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও সবার কাছে দোয়া চেয়েছেন। আমরা সবাই দোয়া চাই আমাদের নেত্রীর জন্য সুস্থ হয়ে আবার ফিরে আসে। অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুব আজিজ। রাজনীতিবিদদের জীবন আসলে কখনোই সহজ নয়, বিশেষ করে আমাদের দেশে যে বিশেষ দুজন ব্যক্তিকে আমরা দেখে এসেছি। আর বর্তমান প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার কথা যদি বলতে চাই, তার জীবনটা আরও বেশি আসলে জটিলতার মধ্য দিয়ে, সংকটের মধ্য দিয়ে গেছে। সেখান থেকে আজকের অবস্থানে তার জন্য যে ভালোবাসা আমরা সকলের চোখে দেখতে পাচ্ছি, তার যে সংগ্রামের কথা এখন সকলের মুখে মুখে, তার জন্য যে দোয়া প্রার্থনা গোটা দেশবাসীর মুখে, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিকের চোখে আমি একটু জানতে চাই এই নেত্রীর অবস্থানটা আপনার চোখে কেমন? জি, ধন্যবাদ। না, ভাই ঠিকই বলেছেন এবং বিস্তারিতই বললেন যে বেগম খালেদা জিয়ার যে অংশগ্রহণের কথাটি। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একজন সাধারণ গৃহবধূ থেকে, দেখুন যে যখন 1981 সালে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিহত হন, তখনও কিন্তু বিএনপিতে তিনি দায়িত্ব গ্রহণ করেননি বেগম খালেদা জিয়া। সাত্তার সাহেবকে দায়িত্ব দেওয়া হলো। পরবর্তীতে 82 সালের 24শে মার্চ জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ করলেন এবং তারপরই কিন্তু দলের এই বিপর্যস্ত পরিস্থিতিতে আর কোনো উপায় না দেখে একদম সাধারণ একজন গৃহবধূ থেকে তিনি বেগম খালেদা জিয়া চলে এলেন সম্পূর্ণ দায়িত্বে, দলটির দায়িত্বে। এবং পুরো 80 দশক তিনি এবং শেখ হাসিনা, বলতেই হয় যেটা ইতিহাসের অংশ, তাদের যে সংগ্রাম এবং গণতান্ত্রিক এই সংগ্রাম আমরা খুব বেদনার সঙ্গে লক্ষ্য করেছি যে শেখ হাসিনা তার সেই অবস্থানে আর থাকেননি। তিনি গণতন্ত্রের বিপরীতে গিয়ে অবস্থান নিয়েছেন, তিনি দমন পীড়ন করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে, যার ব্যক্তিত্ব, পরিমিতিবোধ, আচরণ, কথাবার্তা, এটা কোনোভাবেই একজন এতিমের টাকা উনি আত্মসাৎ করবেন 2 কোটি টাকা, এবং সেটা যখন করা হলো মামলাটি, এবং তারপর সেটা আবার সুবিধা মতো আরো বাড়িয়ে দেওয়া হলো যাতে তিনি নির্বাচনে অংশগ্রহণ না করেন। এই যে দমন পীড়ন যে করা হলো এবং বিরোধী মতকে একদম স্তব্ধ করে দেওয়া হলো, সেটার বিহিত কিন্তু জনগণই করলেন। এবং সেটা গণ অভ্যুত্থান 24-এর গণ অভ্যুত্থান অন্যতম প্রধান কারণ যে 3 বারের এই ছলে বলে কৌশলে নির্বাচন। কাজেই বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে একটা তার যে অবস্থান, সবসময় তার যে একটা খুব দৃঢ় অবস্থান, তিনি এটা প্রমাণ করেছেন। অন্য সকলের
নামের আগে একদম বঙ্গবন্ধু থেকে শুরু করে জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, শেখ হাসিনা প্রত্যেকের নামে নানান রকম প্রায় স্বৈরাচারের বিষয়গুলো আসছে, কিন্তু খালেদা জিয়ার নামের আগে কিন্তু কখনো স্বৈরাচারের শাসক হিসেবে তিনি পরিচিত হননি। বরং 91 সালে তিনি যখন প্রথমবার জয়লাভ করলেন, সেটা অনেকটা ধারণার বিপরীতেই জয়লাভ করেছিলেন। কারণ তখন অনেকেরই ধারণা ছিল যে আওয়ামী লীগ যত বড় সংগঠন, তৃণমূলে তার যে অবস্থান, আওয়ামী লীগ কে হাঁটাতে পারবে না বিএনপি। এটা কিন্তু একদম বেগম খালেদা জিয়ারই একটা ব্যক্তিগত ক্যারিশমা ছিল, এবং উনি একমাত্র নেত্রী যে এই পর্যন্ত 91 থেকে যতবার যেই আসনে যে দাঁড়িয়েছেন তিনি জিতেছেন, কখনো হারেননি। এবং সবচেয়ে বড় কথা যে অপরকে সম্মান দিয়ে কথা বলা যায় বা গালিগালাজ না করেও রাজনীতি করা যায়, এই একটি পাঠ কিন্তু বেগম খালেদা জিয়ার দিকে তাকালে আমরা অনেকটাই বুঝতে পারি। তো অবশ্যই তার মতো একজন গুণী এবং ব্যক্তিত্ববান রাজনীতিবিদের জন্য সারা দেশের মানুষই, এটা তো আমাদের যারা বড় হয়েছে 80 দশকে বা পরবর্তীতে, তাদের জীবনের সাথে তো বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা খুব নানানভাবে জড়িত হয়ে আছে। তো এটা নানান তাদের অনেক কিছুই আমরা পক্ষে বিপক্ষে বলতে পারি, কিন্তু এই দেশ যে এগিয়ে গেছে, যে বিভিন্ন উত্থান পতনের পরে তারা তো বিভিন্ন সময়ে সেই দায়িত্ব পালন করেছেন, যদিও শেখ হাসিনার সেই অবস্থানে নেই কোনোভাবেই। এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। কেন তিনি থাকতে পারলেন না, কেন তিনি সম্মানের জায়গাটা এইভাবে নষ্ট করলেন? যদি গণতন্ত্রের প্রতি ন্যূনতম মর্যাদা তিনি রাখতেন, আজকে কিন্তু তার নামও সেভাবেই উচ্চারিত হতো। এবং খালেদা জিয়া সাহসের সঙ্গে সেই পথ, কঠিন পথে হেঁটেছিলেন বলেই তিনি তার প্রাপ্যটা পাচ্ছেন। মাহবাজ ভাই, অত্যন্ত নির্মম, কিন্তু এই সময়ে এসেও যে প্রশ্নের সম্মুখীন জনাব তারেক রহমানকে হতে হচ্ছে, যে প্রশ্নটা আবার কোনো দিক থেকে চিন্তা করলে প্রাসঙ্গিকও, যে এরকম মায়ের সংকট একটা মুহূর্তে তিনি দেশে নেই, সকলেই বলছে যে এখন তার দেশে থাকা উচিত, বেশিরভাগ মানুষই বলছে, কিন্তু বাস্তবতা অন্যরকম। বাস্তবতা আবার ভিন্ন কথা বলছে। তার একটা পোস্টে আমরা দেখেছি যে তিনি আসলে তার ভেতরের কথাটা অনেকটা বলতে চেয়েছেন, সেভাবে হয়তো বলতে পারেননি। আমার শিরোনামে যেটি বলছিলাম যে দেশে ফেরার বিষয়টি একক নিয়ন্ত্রণে নেই, তিনি এটা মন্তব্য করেছেন। যদিও সরকার বলছে তার দেশে ফিরতে বাধা নেই, আবার জনগণের মধ্যে এই প্রশ্নটা যে এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, সরকার বলছে কোনো বাধা নেই, তাহলে বাধাটা আসলে কোথায়? আমরা এই প্রশ্নের উত্তর নিব। একজন দর্শক আছেন, তার কাছে একটু যেতে চাই। দর্শক, স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি আমার নাম আব্দুল ওহাব মন্ডল, আমি রাজবাড়ী থেকে বলছিলাম। জি, বলবেন। আপনি যে প্রশ্নটা করছেন, আমার প্রশ্নটা ঠিক ওই ধরনের, যে তারেক রহমান কেন দেশে আসতে পারতেছে না, তার বাধাটা কোথায়? আপনি তাহলে আপনাদের সঙ্গে থাকুন, এই প্রশ্নের উত্তরটা নিব, এখনই নিব। ঠিক, আপনি থাকুন আমাদের সঙ্গে। ভাই, যেটি বলছিলাম। জি, দেখুন, এই রকম যে পরিস্থিতি হচ্ছে, আপনি 5ই আগস্টের পরে অথবা 5ই আগস্টের আগেও কি আসলে বোঝা গেছিল যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে? এটা আসলে ধারণার বাইরে ছিল। যদিও মানুষের দম বন্ধ হয়ে আসছিল, যেভাবে নিজের দেশের প্রধানমন্ত্রী নিজের দেশের মানুষের বুকে গুলি ছুড়ছিলেন, এটা তো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কাজেই সব দল মত নির্বিশেষে মানুষ পথে নেমেছে, প্রচুর প্রতিরোধ তৈরি হয়েছে এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এটা একটা ঘটনার ধারাবাহিকতা, এছাড়া আর কোনো উপায়ই ছিল না। কিন্তু তারপর যে কি হচ্ছে সেটা আসলে কতখানি পর্দার বাইরে হচ্ছে, কতখানি পর্দার ভেতরে হচ্ছে, কিংবা কতখানি আমরা জানি, আমাদের কাছে পরিষ্কার নয়। জনগণের কাছে কিন্তু অনেক প্রশ্ন সেটি নিয়ে, যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে কেন পড়লাম। আপনি দেখুন যে সরাসরি যদি কথা বলি, আপনার যে ডানপন্থার যে উত্থান, এই ডানপন্থার উত্থান কিন্তু 5ই আগস্টেও আমরা বুঝতে পারিনি। কারণ হচ্ছে যেই ছাত্রছাত্রীদের কণ্ঠে ছিল এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ধনধান্যে পুষ্পে ভরা, এইরকম গান, এবং সেখানে ছেলে মেয়েরা কোন পোশাকে আছে, কি আছে, সারা রাত রাস্তায় আছে, তখন তো এই প্রশ্নগুলো ওঠেনি। তারপর দিন থেকে শুরু হলো নারীদের প্রতি কটূক্তি, নারীরা বিভিন্ন জায়গায় থাকতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। যেই ফ্রন্টে ছিল নারীরা, আজকে আপনি খুঁজে দেখেন সেই নারীরা কোথায়? আপনি সেই ছাত্র সংগঠন ভোটের কি অবস্থা দাঁড়ালো? তারপর তাদের যে এনসিপি, সেখানেও তো খুব খুঁজে খুঁজে 2-3 জন পাওয়া যাচ্ছে নারীদের। কাজেই এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব সাদা চোখে যদি আপনি দেখেন যে একটি ডানপন্থার বিকাশ ঘটে গেছে, একটা বড় রকমের দক্ষিণপন্থার উদ্ভব। যে জামাতে ইসলাম কোথায় ছিল তারা এই আন্দোলনের সময়? আমরা দেখলাম যে তাদের নামই সবার আগে ঘোষিত হলো, উচ্চারিত হলো। এবং তারপর আপনি দেখুন যে বিভিন্ন জায়গায় যখন তারা কিছু দাবি করছে,
সেটাই এগিয়ে আসছে সামনে। তারা দাবি করলো পিআর পদ্ধতিতে নির্বাচন হবে নিম্নকক্ষে, হঠাৎ আচমকা। গত 40-50 বছর আমরা শুনে আসছি তারা ইসলামিক শাসন চায়, তারা শরিয়া ভিত্তিক, মদিনা সনদ ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করবে। তারা হঠাৎ করে পিআর কেন শুরু করলো? এবং সেটা উচ্চ কক্ষে তো বটেই, নিম্নকক্ষেও, তারপর আবার এখন উচ্চ কক্ষের তারা সেটেল হয়েছে, এবং সেটা আমরা দেখলাম জুলাই সনদেও চলে আসছে। তো এটা কিন্তু বিএনপি চায়নি এবং অন্য দলগুলো সেরকম ভাবে আলোচনায় ছিল না। এবং দেখা যাচ্ছে যে আপনার এই আরো জামাত সহ 8টি যে ইসলামিক দল, তারা কিন্তু নানান রকম দাবি করছে, নানান রকম তাদের নানান ধরনের কথাবার্তা শুনছি। সমাজের নানান ধরনের এক ধরনের ভাঙচুর আমরা দেখতে পাচ্ছি, মব সন্ত্রাস যাকে বলা যায়। আপনি মাজার ভাঙা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, আপনার 32 নম্বর ভাঙা, ধানমন্ডির 32 নম্বর। আমরা তো যেটা সমালোচনা করার সেটা করব। যখন আওয়ামী লীগ 3বার ছলাকলা নির্বাচন করেছে, বেগম খালেদা জিয়াকে জোর করে জেলে দিয়েছে, সেটা যেমন সমালোচনা করছি, ঠিক একইভাবে ধানমন্ডির 32 নম্বর এইভাবে ভেঙে ফেলার কোনো যুক্তি থাকতে পারে না। বারবার আক্রমণ এবং সেখানে আপনার বুলডোজার দিয়ে 2 দিন ভাঙছে, বুলডোজার পকেটে করে নিয়ে যাওয়া যায় না, বুলডোজার দিয়ে আসলাই নয়। কাজেই এটা সম্পূর্ণ একটি পরিষ্কার বার্তা যে এইটা থাকবে না। এটা সরকারই চাচ্ছে যে এই 32 নাম্বার থাকবে না। তার মানে সরকার আর কি চায় না আমরা তো জানি না, আমরা জানি না। হয়তো তারেক রহমান সাহেব জানেন যে সরকার আর কি চায় না, এই জন্য আসছেন না। এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি একটু নিতে চাই। স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন? আমি খুলনা থেকে পরিমল বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন দুইজন আলোচক বিন্দুর কাছেই, যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখন দেশটা উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর একটা প্রতিযোগিতা চলছে। এখন উনারা আমার এই প্রশ্নের সাথে একমত কিনা, উনারা কি সেটা মনে করেন কিনা? সবকিছু উদর পিণ্ডি বুদর ঘাড়ে যাচ্ছে সবকিছু। আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই নেব। আমি একটু ছোট করে যদি মাহবুব আজিজ ভাই আপনার কাছ থেকে একটু নেই। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা কি চলছে? আর কি উদরপিণ্ডি বুদর ঘাড়ে, বুদরকে এটা তো আসলে বলা মুশকিল। তবে সরাসরি এখানে উদর বুদর বাদ দিয়ে একটা জিনিস আপনি দেখুন যে সরকার যে এই যে ডানপন্থাকে লালন পালন করছে, তার অন্যতম প্রধান একটা সাক্ষ্য হচ্ছে জুলাই সনদে মুক্তিযুদ্ধের যে স্তম্ভ 4টি, সেটা কিন্তু আপসে বাদ হয়ে গেছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এটা 30 জন ব্যক্তি বসে কোন ম্যান্ডেটের বিপরীতে দাঁড়িয়ে এটা করতে পারে? এই যে আমাদের 4 স্তম্ভ, এটা কি হঠাৎ করে আসছে? এটার তো একটা মাজেজা আছে। মাজেজাটা হচ্ছে মুক্তিযুদ্ধ, তার আগে 23 বছর যে সংগ্রাম পাকিস্তানের সাথে তো তাদের বাংলাদেশের মানুষের বা পূর্ব পাকিস্তানের মানুষের তো মানে হঠাৎ করে একটা রাগ অনুরাগের সম্পর্ক ছিল না, ছিল তারা এখানে অত্যাচার করেছে, নিষ্পেষণ করেছে, শোষণ করেছে, আধিপত্যবাদ বিস্তার করেছিল। সেই জায়গা থেকে মুক্তির যে আন্দোলন সেইটা হয়েছে এবং রক্তাক্ত সংগ্রাম করতে হয়েছে। তারা আমাদের হাতে ক্ষমতাও দিতে চায়নি। এবং এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয়ী হবার পরেও তিনি বসতে পারেননি, তারপরেই তো যুদ্ধটা শুরু হলো। এবং সেখানে যুদ্ধের পরে এই যুদ্ধের সময়ে যারা জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা কিন্তু ওখানে আপনি দেখেন 16ই ডিসেম্বরে আত্মসমর্পণের দলিলে আছে পাকিস্তানি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি সিভিল আর্ম ফোর্সেস, তারাও আত্মসমর্পণ করে। এই সিভিল আর্ম ফোর্সেস কারা? এই জামাতে ইসলামী, আল বদর, আল শামস। তাহলে তারা যখন এই 30 লক্ষ মানুষের শহীদ হবার ঘটনার সঙ্গে জড়িত, তারা গণহত্যার সঙ্গে জড়িত, তারা কি করে নির্বাচনে অংশগ্রহণ করে? এই ব্যাপারে কি প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টা একটিবার কথা বলেছেন? আমি এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসব। তাহলে কেন আপনি যেই কথাটা উদরপিণ্ডি বুদরঘাটের যে কথাটা আসলো, তাহলে আওয়ামী লীগের ব্যাপারে তাদের এত আপত্তি কেন? আপত্তি কারণ হচ্ছে আওয়ামী লীগ না থাকলে একটি বড় অংশ একক হয়ে যায়, অর্থাৎ শুধুমাত্র বিএনপি থাকে এবং সাথে একটা ডানপন্থা থাকে। বিএনপিকে যদি পরাজিত করা যায় তাহলে তো ডানপন্থার এখানে উত্থান হয়ে যাচ্ছে, কারণ ডানপন্থা অনেক বেশি সক্রিয় এবং একসাথে ঘন হয়ে উঠছে। এই জায়গাটি আসলে সবচেয়ে বড় আতঙ্কের, যে আমাদের এই দেশে এই পরিস্থিতি হবে এটা তো আমরা কখনো কল্পনাও করতে পারি না। যে 71-এর যেই আমাদের বিজয়, সেটা তো থাকছে না যখন আমাদের ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র চলে যাচ্ছে। কাজেই এই জায়গাগুলো খুবই আমাদেরকে শঙ্কাযুক্ত করে এবং আমরা মনে করি যে এই ব্যাপারে সরকারের স্পষ্ট হওয়া উচিত।
আপনি জামাতের সাথে ইসলামিক দলগুলোর সাথে এতবার দফায় দফায় আলোচনা করবেন, বাম দলগুলো 14 দল জাতীয় পার্টি এরা কেন আপনাদের সাথে বৈঠকে বসতে পারছে না? তারা যদি দোসর হয়, আওয়ামী লীগের দোসর হয়, তাহলে আওয়ামী লীগের সাথে যখন ইসলামিক দলগুলো গেছে, আওয়ামী লীগের সাথে বিভিন্ন সময় জামাতে ইসলামী গেছে, তখন দোসর হয় না তারা? যারা সুবিধা মতো এখন আওয়ামী লীগকে একা ফেলে দিচ্ছে, আওয়ামী লীগ যে দুরাচার করেছে, যে দোষ করেছে, সেটা শাস্তি হোক। কিন্তু এইভাবে আপনি একেবারে বলতে মানে ঠিকঠাক মতো একটা চির বিভাজিত একটা সংস্কৃতির দিকে আমরা চলে যাচ্ছি এই রকম ভাগ বন্টনের রাজনীতিতে। আমি একটু নাজিম ভাই আপনার কাছে একটু আসি। এই যে ডানপন্থার কথা তিনি বললেন, একটা নির্দিষ্ট শক্তির কথা বলা হচ্ছে, আবার আপনাদের জনাব তারেক রহমান তিনিও কিন্তু কিছুদিন আগে বলেছেন যে একটা শক্তি আছে, যে শক্তিটা আসলে চাচ্ছে না নির্বাচনটা হোক, বা অ্যালার্ট করেছেন নানাভাবে যে সতর্ক থাকার জন্য। একটা শক্তির উদ্ভব হচ্ছে, যে শক্তিটা আসলে দেশকে স্থিতিশীল রাখতে দিতে চায় না। আসলে এটা কি জুজুর ভয়ের মতো একটা ভয় তৈরি হচ্ছে নাকি আসলে বাস্তবতাটা এরকম? আসলে দেখেন, আমি এই জন্য আসলে যে পরিবেশটা, এই জন্য আমি মূলত আমি আওয়ামী লীগকে দায়ী করব। কারণ আওয়ামী লীগের কাছে আমাদের প্রথমে 71-এর স্বাধীনতা উত্তরকালে সকলের একটা বিরাট প্রত্যাশা ছিল, অনেক আশা ছিল যে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব তারা ছিল। তো যাই হোক, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আপনার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, শেখ সাহেব নেতৃত্ব দিল, ক্ষমতা আসার পরেই আপনি দেখেন যে প্রথমেই গণতন্ত্রের উপরে ছুরিকাঘাত করলো, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো, বাক ব্যক্তির স্বাধীনতা ভলুণ্ঠিত করলো, আপনার শুধুমাত্র তাদের পছন্দের পত্রিকাগুলো রেখে বাকি সব পত্রিকা ব্যান করে দিল, সকল রাজনৈতিক দল ব্যান করে দিল, বাকশাল কায়েম করলো। ভোটের যে সিস্টেম, ডেমোক্রেটিক সিস্টেম, যে ভোট, আপনি ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর ভোট ব্যালট বাক্স ছিনতাই করেছে। 73 সালের নির্বাচন কুমিল্লা থেকে ঢাকায় ভোট গণনা করেছে, মোস্তাক সাহেবকে নির্বাচিত করেছে। যে মোস্তাক সাহেব পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় গেল, তাদেরই দল। তো এই যে একটা বিশৃঙ্খলা, আপনি দেখেন, আপনি লক্ষ্য করেন যে এই যে আওয়ামী লীগের স্পিকার মালিক উকিল সাহেব, শেখ সাহেব যখন আপনার 32 নম্বরে মারা গেলেন, নিহত হলেন, মালিক উকিল সাহেব হিথ্রো বিমানবন্দরে বললেন যে সাংবাদিকরা জিজ্ঞেস করলো লন্ডনে যে আপনাদের তো মারা গেল, শেখ সাহেব মারা গেল। তখন মালিক উকিল সাহেব বলল কি জানেন, দুঃখজনক, ফেরাউনের হাত থেকে দেশ রক্ষা পেল। একজন এত বড় একজন নেতা, জাতীয় নেতা, আমি শ্রদ্ধার সাথে বলছি যে সে অবশ্যই একজন জাতীয় নেতা, সেই নেতাকে তাদের দলের স্পিকার পার্লামেন্টে বলে যে ফেরাউনের হাত থেকে দেশ রক্ষা পেল, তাকে ফেরাউন বলতেছে। আপনি মনে করছেন সেই মুক্তিযুদ্ধের পর থেকে এরকম পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হয়ে এসেছে? কিন্তু এর মধ্যে তো বিএনপি অনেকবার ক্ষমতায় এসেছে, শুধু তাই না, এই যে বিএনপি কি পরিবর্তনের চেষ্টা করেছে? এই যে দেখেন, তারপরে এই যে 17টা বছর তার কন্যা একই পথে হাঁটলো। তো ওইখানে তো আবার রাজনৈতিক কর্মী যারা ছিল, প্রতিপক্ষ যারা ছিল, জাসদের 30,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করলো। আপনি আশ্চর্য হয়ে যাবেন, রোকেয়া হলের, শামসুন্নাহ হলের মেয়েরা 12টা 1 মিনিটে শহীদ মিনারে গেল ফুল দিতে। সেখান থেকে ছাত্রলীগের, যুবলীগের সন্ত্রাসীরা সেই সুন্দরী মেয়েদেরকে নিয়ে নির্যাতন করলো রাতের অন্ধকারে। শক্তিটাই কি এখনো কাজ করছে সেটা বলতে চাচ্ছেন 5 আগস্টের পর থেকে? এগুলোর জন্য তো একটা তো মুক্তিযুদ্ধের চেতনা না। দেশ স্বাধীন হওয়ার পরে আপনি যদি এই সমস্ত কর্মকাণ্ড করেন, ওইটা একটা পার্ট। তারপরে দেখেন মারা যাওয়ার পরে জানাজা হলো না, জানাজা পেল না, মাত্র 13 জন লোক জানাজা হলো, 13 জন জানাজা পড়লো, 570 সাবান দিয়া টুঙ্গিপাড়ায় কবর দিল। ইতিহাসের বিষয়টা থেকে আমার মূল যে প্রশ্ন, আমি একটা বিরতি নিবার সময় হয়ে গেছে। 17 বছর কি হলো? 17 বছর একইভাবে করলো, একদলীয় শাসন ব্যবস্থা, অপোজিশনকে কিভাবে দমন করলো, নির্বাচন করতে দিল না। সেটা থেকে উত্তরণের জন্যই তো এখন এই যে তাদের এই অপকর্মগুলো, যার জন্য দেখেন এত বড় একটা প্রাচীনতম দল, একজনে তো জানাজা ঠিক মতো পেল না, আরেকজন পালিয়ে যেতে বাধ্য হলো। এত অপকর্ম করলো, 17টা বছর আমাদের উপর নির্যাতন, গুম, খুন। তারপরে জুলাই আগস্টে কিভাবে ডিরেক্ট অর্ডার দিল, লেথার ওয়েপন ইউজ করতে বলে দিচ্ছি আমি, অর্থাৎ কিল করার অর্ডার দিয়েছে, ডিভাইসে আছে, ইউটিউবে আছে, শেখ হাসিনা নিজে অর্ডার দিচ্ছেন। এইভাবে আমাদের ছাত্র জনতাকে কিল করলো। তো তখন একটা সেন্টিমেন্ট একটা কাজ করে,
অ্যাগেনস্টে একটা সেন্টিমেন্ট কাজ করে। সেই সেন্টিমেন্টটা এখন আস্তে আস্তে আমরা সংস্কার করে, সংবিধান তো কনস্টিটিউশন তো আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এখন সেই জন্য সংস্কারের বিষয়গুলো আসছে যাতে কেউ ফ্যাসিস্ট না হতে পারে, এই শেখ হাসিনার মতো কেউ যেন না হতে পারে, সেই জন্যই সংস্কারের বিষয়গুলো আসছে। অর্থাৎ শেখ হাসিনা চলে গেছেন কিন্তু সেই ভয়টা এখনো চলে যায়। এখন ভয়টা এখন এই জন্যই তো মনে করেন যে আমরা সংস্কারের চিন্তা করতেছি। নোবেল লরিয়েট আজকে আমাদের সকলের আলোচনার ভিত্তিতেই ফ্যাসিবাদ বিরোধী যারা শক্তি সবাই ঐক্যবদ্ধভাবে তাকে বসিয়েছেন, যেহেতু উনি একজন বরেণ্য ব্যক্তি। অসংখ্য ধন্যবাদ। এই জন্য তাকে নিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আবার ডেমোক্রেটিক সিস্টেমটা চালু করতে চাই, একটা আইনের শাসন কায়েম করতে চাই, সামাজিক নিরাপত্তা, মানবিক মূল্যবোধ, এগুলো তো সব ধ্বংস করে দিয়েছে। এগুলি আবার শুরু করতে চাই, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। জি, মাহবুব আজিজ ভাই, আপনার কাছে আসি। একটি মন্তব্য বিবিসিতে দেওয়া একটি সাক্ষাৎকার, একটি মন্তব্য, বাংলাদেশ বড় দুটি দল, বাংলাদেশের যে দুটি বড় দল আছে তাদের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে এমন অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার সাক্ষাৎকারটা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। বিদেশ থেকে একটা খেলা চলছে এমন মন্তব্য করেছেন তিনি, এটি নিয়ে কি বলতে চাইবেন? আসলে দেখুন, এই যে জয় সাহেব এখন বলছেন বড় দুটি দল, এই কথা মনে ছিল না 17 বছর? তখন যে বিএনপি জামাত কোনো কথা হলেই বিএনপি জামাত, এখন কেন বিপদে পড়লে বিএনপির কথা আলাদা করে বলতে হয়? তো বিষয়টা হচ্ছে যে এই সমস্ত জুজু, যে বিদেশি জুজু, অমুক জুজু, তমুক জুজু, আমেরিকা সেন্ট মার্টিন নিয়ে চলে যাবে, এই জন্য আমাকে ক্ষমতা থেকে দাঁড়িয়ে দিচ্ছে, এই সমস্ত কথাবার্তা শুনে শুনে আমরা অভ্যস্ত। আসলে কিছুই না। এখানে গণ অভ্যুত্থান হয়েছে, এই দেশের মানুষ করেছে, এই দেশের মানুষ বিরক্ত, ত্যক্ত, নির্যাতিত, নিপীড়িত হয়ে রাস্তায় নেমেছে। এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে নির্বাচনটা নিয়ে একটা তালবাহানা চলছে, একটা ডাক গুড় পরিস্থিতি। আপনি দেখুন যে শুনলাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল হবে, আজ শুনি কিছুক্ষণ আগে যে এটা দ্বিতীয় সপ্তাহে চলে যাবে। এটা কেন? পরিষ্কার করে কথা বলতে অসুবিধা কোথায়? আর সবচেয়ে বড় কথা, আপনি দেখুন যে এই যে জুলাই সনদ নিয়ে যে এত কথা হলো, সংস্কার নিয়ে কথা হলো, যেটা নিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিল, তাদের একটি ডিসেন্টও তারা রাখলো না। নোট অফ ডিসেন্টের না রেখে তারা একটি সনদ সামনে নিয়ে আসলো, এবং এটা তখন বিএনপির নেতৃবৃন্দই বললেন জাতির সাথে প্রতারণা। তাহলে এই সমস্ত প্রতারণা কেন করা হচ্ছে? আপনি যখন এই গণভোটের, এটা তো একটা অপ্রয়োজনীয় গণভোট হতে যাচ্ছে, এই গণভোটে কি গণভোট নিয়ে আজকে কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জুলাই সনদ লঙ্ঘনের একটা অভিযোগ করেছেন টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি নানান ধরনের প্রশ্ন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কার কি সরকারের কাছে শুধুই ফাঁকা বুলি, এমন প্রশ্ন করেছেন। রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সরকারের জন্য এটি স্ববিরোধী এবং সংস্কারপন্থী নজির, এমন মন্তব্য করেছেন। সেখানে প্রশ্ন আসছে যে গণভোট নির্বাচন যখন একই দিনে একই সময়ে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগণের সংখ্যার প্রেক্ষাপটে, তখন আসলে গুরুত্ব কতটুকু যাবে গণভোটের দিকে? নিশ্চয়ই। এবং আর সবচেয়ে বড় কথা কি, এই গণভোটে যদি হ্যাঁ যুক্ত হয় তাহলে কি হবে? তাহলে এই যে জুলাই সনদে যে সময়, সেখানে তো নোট অফ ডিসেন্ট থাকছে না। যদি না হয়ে যায়, না যদি জয়ী হয়, তাহলে কি গণ অভ্যুত্থানের একদিন সকালবেলা আমরা উঠে জানবো যে না, কিছুই হয়নি? তাহলে দেখুন অবস্থাটা কি। আর সবচেয়ে বড় কথা, আপনি নির্বাচিত জাতীয় সংসদ, এটা সার্বভৌম সংসদ হতে যাচ্ছে, তারা তো ঠিক করবে কি হবে না হবে। আপনি তাদেরকে বলে দিচ্ছেন আপনারা না পেলে 270 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সব পাস হয়ে যাবে। তার মানে জাতীয় সংসদের উপরেও একটা শক্তিশালী কিছু থাকবে, যেটি পরবর্তীতে যারা আমেরিকায় অধ্যাপনা করেন তারা ওইখানকার বসে বসে আমাদের দেশ চালাবেন। এটা দিয়ে এছাড়া আর কিছুই আমরা বলতে পারি না। তার মানে এই যে জুলাই সনদ এবং সংস্কার নামে আসলে একটা তামাশা হয়েছে। আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা খুব স্পষ্ট, এটার জন্য সংস্কারও লিখতে হয় না, কিচ্ছু লিখতে হয় না। সেটা হচ্ছে গণতন্ত্র এবং জবাবদিহিতা আমরা চাই। প্রত্যেকটা মানুষ চায় যেখানে গণতন্ত্র থাকুক এবং রাষ্ট্র মানুষের পাশে গিয়ে দাঁড়াক। এখানে মানুষ গিয়ে রাষ্ট্রের কাছে দাঁড়াতে হয়। আপনি স্বাস্থ্যতে দেখুন, শিক্ষায় দেখুন, কোথাও রাষ্ট্র মানুষের কাছে যায় না। এই দেশে 80,000 টাকার স্কুলও আছে, 8 টাকার স্কুলও আছে। এটা কিরকম একটা দেশে পরিণত হলো? এবং এই দেশে যারা এই সমস্ত সংস্কার লিখছেন তাদের ছেলে মেয়েরা সব বিদেশে পড়ে এবং তারাও বিদেশে অধ্যাপনা করে। এই দেশে আমাদেরকে কোনো বুদ্ধির লোক নাই এবং আমরা সমস্ত কিছু তাদের কাছ থেকে শিখে আনবো। কিন্তু আমাদের এই দেশে যে কি পরিমাণ পরিশ্রমী মানুষ এবং তারা কিভাবে দেশের চাকাগুলো সচল রেখেছে এটা আমরা সকলেই জানি। কাজেই এখানে কল্যাণ রাষ্ট্র হতে হবে, যেটা আমাদের ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের
মূল বিষয়টাই হচ্ছে বাংলাদেশ হবে কল্যাণ রাষ্ট্র, সেখানে সকলের অসংখ্য ধন্যবাদ। সমমর্যাদা থাকবে, সেটাই হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। আজকে হোক আর কালকে হোক রাজনীতিবিদদেরও এখানে আসতে হবে, কারণ এই যে প্রতিহিংসার রাজনীতি, আপনি দেখুন গত 50 বছরে কোন দলের হাতে রক্তাক্ত নয়, খুনের দায়ে কারা অভিযুক্ত নয়, প্রত্যেকেই আছে, এবং এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি, সেই প্রতিহিংসার রাজনৈতিক রাজনীতি থেকে চর্চাটাই বেরিয়ে যেন আসতে হবে। শুরু হয়, সেটি প্রত্যাশা করছি। নাজিম ভাই, আপনার কাছে ছোট করে একটু জানতে চাইবো, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। তিনি মন্তব্য করেছেন, তার আকুতিটা আসলে আমরা বুঝতে পারছি। এখনই দেশে ফেরার বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, যদিও এই সরকার বলছে যে কোনো বাধা নেই। সেই প্রশ্ন নিয়ে আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো। না, এটা উনি ঠিকই বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়। যে কোনো সন্তানই তার মায়ের প্রতি একটা অন্যরকম মমতা বয়ে, মায়ের প্রতি অন্যরকম দরদ। আমাদের দেশের সকলেই পিতা মাতার চাইতে সবচেয়ে মায়ের প্রতি কিন্তু আমরা খুব বেশি শ্রদ্ধাশীল এবং ভালোবাসা, এই জায়গাটা কিন্তু খুবই সেন্সিটিভ। তো সে কারণে উনি আশা আকাঙ্ক্ষা তো থাকবেই, কিন্তু আসতে পারছেন না। আপনি আমাকে বলেন, বর্তমানে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এটা কি কোনো উন্নত হয়েছে? আমি তো দেখি না। আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক নাই। নির্বাচনের আগে সম্ভাবনা দেখছেন আইন যে শৃঙ্খলার পরিস্থিতিটা পরিস্থিতি উন্নতি ঠিক হবে, নাই। আপনার তিনি আসার মতো পরিবেশ তৈরি হবে, সে পরিবেশ এখন আপনি যে একটু আগে বললো না আমার সমালোচক, যে শিডিউল ডিক্লেয়ার করলো যে 7 তারিখে ডিক্লেয়ার হবে, আবার আপনার গিয়ে এক সপ্তাহ পিছিয়ে গেল। তো এই যে একটা নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, এটা তো একটা নিশ্চিত একটা জায়গায় আমাদেরকে বুঝতে হবে। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা সকলের আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যেকটা আকাঙ্ক্ষাটা কি? আমরা এত বছর আন্দোলন করছি কেন? একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনগণের জবাবদিহিমূলক সরকারের জন্য। সেটা নিশ্চয়তা দিতে হবে সরকারকে। সরকারের কাছে এটা বিরাট চ্যালেঞ্জ যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন প্রতিষ্ঠা করা, এবং সেটা বলেছেনও নোবেল লরিয়েট বলেছেন যে তারা আসলে সেটাই করবেন। সেটা সুস্পষ্ট করতে হবে, সুস্পষ্ট করতে হবে, পরিবেশ শুদ্ধ করতে হবে। পরিবেশ এটা অবশ্যই একটা রাষ্ট্রীয় ব্যাপার, দেশের সিকিউরিটির একটা ব্যাপার আছে। এবং উনি কি আসতে চান না? ওনার আসার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে বরণ করার জন্য। লক্ষ কোটি জনতা তাকে বরণ করবে, উনি আসতেও চান, এবং নির্বাচন করার জন্য উনি স্থির হয়েছেন, এবং নির্বাচন অবশ্যই উনি সময় সুযোগ মতো অবশ্যই আসবেন। মাহবুব ভাই, অসংখ্য ধন্যবাদ। নাজিমউদ্দিন আলম ভাই আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।